যেই আওয়ামী লীগ যেই দুর্নীতি, যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে, এরকম আমার মনে হয় আরো 20টা 32 নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট, কিন্তু বেনিফিট পাচ্ছে। এখন আমার প্রশ্নটা হলো, ভাঙচুর করে আপনি কি সরালেন? আপনি কি 71 মানে 62 থেকে 66 বা 69 গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলি কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন, সেটাও আপনি সরিয়ে, সেটা থাকুক না থাকুক। তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে, যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে, এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ বা তাদের কাছে, অনেকের কাছে এটা হয়তো তারা বেনিফিট পাবে। আর আমার মনে হয় এই যে এই জিনিসগুলি, আমরা বহু সাধারণ লোককে দেখেছি ওই বাড়ি থেকে একটা ইট খুলে নিয়ে, তো সাধারণ মানুষ আছে তো, এনটি আওয়ামী লীগ, এনটি বঙ্গবন্ধু, এনটি শেখ মুজিব আছে তো, এরকম ইট খুলে নিয়ে যেতে দেখেছি যে আমার বাড়িতে নেব এবং এটা এই কাজে ব্যবহার করব। বাংলাদেশে এটা কি আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা 71 পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে তো? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আবার 71 থেকে 75 পর্যন্ত ডাকে, আবার অনেক 71 পর্যন্ত ডাকতে চায় না, প্রথম থেকেই অস্বীকার করতেই পারে। এটা তো গণতন্ত্র, আপনিও করতে পারেন, আমি করতে পারি, আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। বাট আমার কথাটা হলো, যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশনকে মানতে চায় না, তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে। যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় না, যে আমার করাপশনের জন্য, আমার দুর্নীতির জন্য, আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যে, আবার অনেকে ভেবে চিন্তা করে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন জিনিসটা? তো এক একজনের এক একটা থিওরি। এবার আমি যদি আপনি মনে করি, যখন আপনি পুড়তে দেখেন, ভাঙতে দেখেন, এই করে দেখেন ভাই, আমি রাজনীতি করি, আমি রাজনীতির কথা বলি, আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পায়, যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দিস সব সময় যে এইটা এভাবে করেছে। বাট ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে, ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে, এবং কোনো অনুশোচনা নাই। ওই 6 মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী, যে একটা বারও করা হত্যার কোনো বিচার, কোনো কিছু নেই, যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার। এটা না যে ছাত্র রাগ হওয়ার, যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে, এবং যে আগুন জ্বলছে খুবই স্বাভাবিক, যারা মারা গিয়েছে, যারা করেছে তারা করেছে। কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না, আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে। এর আগ পর্যন্ত তাদের হাতে এজেন্ডা ছিল না, এটা একটা এজেন্ডা। না, এই এজেন্টটা কতখানি হেল্পফুল হবে আমি বলছি, আওয়ামী লীগ যেই দুর্নীতি, যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে, এরকম আমার মনে হয় আরো 20টা 32 নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট, কিন্তু বেনিফিট পাচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার? এই প্রশ্নটা দুইটা আনসার। এখন কোনো ব্যাংক লুট নাই, এটা সত্যি কথা। ঘুষ তো থাকবেই, এটা মজ্জাগতভাবে কিছু জায়গায় থাকে, বাংলাদেশে এটা থাকবে, রুল অফ ল। ব্যাংক লুট নাই, এটা অনেক অনেক বড় একটা মানে বিরাট একটা অর্জনের জায়গা। দরবেশ, তারপর আনিসুল হক, নজরুল বা আরো অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে, তারা বিদেশ যেতে পারছেন, ইনভেস্টিগেশন হচ্ছে। এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গায় আছে, যে আমি বলি না যে টাকা দিয়ে সবকিছু হয় না, আল্লাহর বিচারে আল্লাহ টাকা হয় না। তবে একটা স্যাড জায়গা আমার কাছে মনে হচ্ছে, আমি রিকভারি দেখছি না, এবং রিকভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না। যেমন আপনি মনে করেন, আমি কথা বলি, এই যে দেখেন, আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের 15,000 20,000 কোটি টাকা হয়তো লোন আছে। উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ, ওনার নাকি হার্টে কি স্ট্যান্টিং না বা কি করতে হয়েছে, ওনাকে নিয়ে গেছে। দরবেশকে আমরা দেখছি। তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই, এদেরকে রাখেন, এদের সাথে নেগোশিয়েট করেন, এদের কাছ থেকে টাকাগুলি বের করেন। আপনি রেখে দিলেন, জাতি দেখছে দরবেশ, কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে, দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যারেটসে খেয়ে বেড়াচ্ছে। তো এতে তো আমার লাভ হচ্ছে না। রাদার আজকে ফারুক খান এখানে আছেন, এখানে বসে আছেন, ওখানে আজিজ খান বিলিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন। তো আমার কথা হলো, এই নেক্সাসগুলি আপনি বের করেন, তাদের সাথে নেগোশিয়েট করেন। ফর স্পেশাল এই ধরনের লুটেরা আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে। আপনি তাদের সাথে এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন, 30,000 40,000 মানুষ রাস্তায় চলছে। তো আমার মনে হয় আমাদের দরকার টাকাগুলি ফেরত, সম্পদ জব্দের নির্দেশ। এতে কোনো লাভ আছে? এদের এখানে কিছুই নাই। ওইসব জব্দ করেও আপনার লাভ? আপনি যে জব্দ করবেন, কি কাকে শিক্ষা দিবেন? মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি? আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন, শরীরের দিকে তাকিয়ে দেখেন,
এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না। সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অবসিন অ্যামাউন্ট অফ মানি। আপনার এই টাকাটা তো রিকভার করতে হবে, এমএলএ প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে, বা ওনাদের আত্মীয় স্বজন, ওদের সন্তান যে ভাই দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং, তোমার বেনিফিট পাবা না কিন্তু এইটা হলে এইটা পাবা, অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা। কারণ এই লোকরা যদি রাস্তা, আপনার মনে নাই বেক্সিমকোর লোক রাস্তায় নেমে যাচ্ছে, রাস্তায় আপনি কি করবেন? আপনার কি অবস্থান আছে? প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না, আপনার ব্যবসায়িক মন্ত্রী যে, উনি জনসম্পৃক্ত না। আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, কতজনের সাথে কথা বলেন? এই যে আমরা কয়েকদিন আগে খবর পেলাম যে ওষুধ, ভাই সরি আমি একটু বল, আপনি বলেন ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ, সব ওষুধের নাকি দাম কমাতে হবে। অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না। আপনি যদি হঠাৎ এই চিপ পপুলারিটি পাওয়ার জন্য যে ইউনুস সরকার ওষুধের দাম কমেছে, আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না। এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তারা নির্মরে কান্নাকাটি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না। সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি, দুর্নীতি এগুলি তো সব ইন্টাররিলেটেড। তবে এটা একটা ভালো জিনিস যে ব্যাংক লুট হচ্ছে না। সো দিস ইজ দ্য বেস্ট। এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না, এখন যে নেক্সাসের কথা আপনি তো বলা পারার হচ্ছে, কথা না, আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না। আমার কথাটা হলো যে কোনো সময় রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে, এটা খুব আমরা দেখে আসছি। দেখুন আমি জাস্টিফিকেশন দিচ্ছি না, বাড়ে, এবার আরো বাড়বে, হয়তো আরো হবে। এখন আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আপনি যে 5 জনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও, তোমরা এইটা করো, তোমরা সেটা করো, আপনি তো পাচ্ছেন না। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো ভীত, বড় বড় ব্যবসায়ীরা তো ভীত। কখন কারে এনবিআর ডাকে, কখন ওরা বিদেশ যাওয়া বন্ধ করে দেয়, কখন কারে ধরে নিয়ে যায়, কখন কার সম্পত্তি ক্রোক করে, কখন তার কি হয়। নট নেসেসারি, সাধারণভাবেই তো কথায় গত 17 বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন করছে। কেউ একদম আওয়ামী লীগ সভানেত্রীর সাথে জান্নাতে যেতেও রাজি ছিল, কেউ আবার একদম তাকে মা বানিয়েছে, জননী বানিয়েছে, আবার কেউ ভাঁজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে। তো আপনার বের করে নিয়ে আসতে হবে। সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় তাহলে আপনারা তো ভেঙে পড়বে। তো আমার মনে হয় সরকারের এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সিল করে, যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায়। খেজুর কি পরিমাণ আসছে, বুট কি পরিমাণ আসছে, ছোলা কি পরিমাণ আসছে, বেগুন কি পরিমাণ আসছে, এগুলি যাতে সরকারের একটা আলাদা কমিশন বা আলাদা করে এটা দেখা উচিত। বিকজ হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান। সো আপনি যদি খাওয়া না পান, আপনি যদি এই যেই অবস্থা, তাহলে কিন্তু স্থিতিশীলতা আবার নষ্ট হবে। দেখুন আমি তো এই অনুষ্ঠানে ছিলাম, উনি কিন্তু প্রথম বক্তৃতাটা খুব ভালো দিয়েছেন। বক্তৃতাটা উনি যেভাবে বলেছেন যে 1400 মানুষ মারা গিয়েছে এই ছাত্র জনতার এই যে স্যাক্রিফাইস, 15 বছর 17 বছর যে দুর্নীতি বা সব কিছু মিলিয়ে, এবং কোনোভাবেই জানি আমাদের কোনো কর্মকাণ্ডে এই জিনিসটা কোনোভাবে আন্ডারমাইন না হয়। সো এই কথাটার অ্যাকচুয়ালি যাতে আবার বলে না রিইউনাইটি, বা আমাদেরকে আবার রিভিজিট করানো যে আসলেই 5ই অগস্টের আগে কি পরিস্থিতি ছিল, আমরা যখন জেলে ছিলাম, যারা বাইরে ছিল, এই জিনিসটা আমরা তো ভুলে যাই জিনিসগুলি, যে আমরা খুব ক্ষুধার্ত হয়ে যাই আমরা নিজেরা। বাট এরপরও উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে 6টা কমিশন যে করেছে, যে রিপোর্টগুলি দিয়েছে, কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম, আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। সো হি টার্মড ইট অ্যাজ যে এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো, যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ বেটার বাংলাদেশ। কে মানবো না মানবো সেটা পরের কথা, বাট উনি এই ওনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা এটা একটা। আর উনি আরেকটা কথা বলেছে যে প্রথম ইনিংসে যেই আওয়ামী লীগের মানে 3টা অর্জন উনি বলেছেন, যে আমাদের মানে পুরো সরকারের 3টা অর্জন, অন্তর্বর্তী সরকার, যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে, ওকে, এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে কাজগুলি উনি করছেন, সংস্কারের যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে। তৃতীয় যেটা, জাতিসংঘ যে এন্ডোর্সমেন্টটা দিয়েছেন এই গণহত্যাকে, যেটা বলেছেন যে আসলে কারা জড়িত। কারণ আওয়ামী লীগ যেই পায়তারাটা করছিল সারা বিশ্বে, আপনার মনে নেই ভারতীয় মিডিয়ার কিছু মিডিয়া, আমি বলবো তাদের যে আলাপ, যে এটা সম্পূর্ণরূপে একটা জঙ্গি মুভমেন্ট বা মাইনরিটির এগেইনস্ট মুভমেন্ট, ওই জিনিসগুলি এখন শেষ হয়ে গিয়েছে। সো এইটাকে ধরেছে, এবং আমার মনে হচ্ছে যে আমাদের সবাইকে ডেকে এই কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কারগুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি, এবং কোনো গ্যাপ যাতে না হয়, যে আমাদের রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। এই জন্য উনি আমাদেরকে সবাইকে একসাথে ডেকে এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চেয়েছেন যে আমরা পাশে ছিলাম, জনগণ পাশে ছিল, তাই উনি এটা অ্যাচিভ করেছেন। আগামীতে আমরা সাথে থাকলে ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে উনি নিয়ে। আপনারা দুজনেই বললেন সেটা হচ্ছে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা বলছেন, আবু আলম শহীদ খান এবং ব্যারিস্টার পার্থ, আপনি নির্বাচনটা কবে?
নির্বাচনটা তো আমি তো পজিটিভ চিন্তা করি। আমি মনে করি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। এবং এখন পর্যন্ত আমি বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই ডক্টর ইউনূস সাহেবকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে যে নির্বাচন সেই সময় হবে ইনশাআল্লাহ। মানে ডিসেম্বর বা জানুয়ারিতে কেন আমি বিশ্বাস করতে চাই, কারণ আমি এভাবেই মনে করি যে এটা যদি অনেক কনফিউশন ক্রিয়েট হয়, এক সময় এক একটা কথা বলে, বাট আমি এটাই বিশ্বাস করতে চাই। জামাত ইসলামের তো আলাদা মোটিভ থাকতেই পারে যে জামাত ইসলামী 6 মাস পর চায়, তারা তো আনুপাতিক হারেও নির্বাচন চায়। তো এতগুলি সংস্কার, উইচ ইজ দ্য মেজর রিফর্ম, তো এতগুলি সংস্কার যখন ওনারা চান, তো ন্যাচারালি তো এই সংস্কারগুলি করতে আপনি নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন না। আপনি তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে বিষয়টি, সেটা কি এই পর্যায়ে সম্ভব নাকি আরো পরের ধাপে সম্ভব? আমি মনে করি এই জিনিসটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টে করা উচিত। যেটা আমি আপনাকে বললাম যে আমি পার্সোনাল লেভেলে দ্য গুড ইন্টেনশন আই হ্যাভ উইটনেসড 7 বছর আগে, যে সময় বাংলাদেশের কেউ এইটার কথা বলেও নাই, এবং উনি আমাকে এইটার রিজনও দিয়েছিলেন, বলেছিলেন যে দ্য রিজন ইজ বিকজ আমরা চাই সমাজের অনেকেই যারা কন্ট্রিবিউট করার মতো যোগ্যতা রাখে তাদেরকে যাতে অ্যাকোমোডেট করা যাবে, বিকজ রাজনীতি তো অনেক হার্শনেস, এটা পার হয়ে তো আসলে অনেক আসতে চায় না। তো আমার কাছে মনে হয় যে ওই গুড ইন্টেনশন বিএনপির আছে। এই যে 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই তো বিএনপি অনেক আগে থেকেই ক্যাম্পেইন করছে, তাই না? তো এখন আমার কথা হলো, আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার প্রবলেম। আপনি যদি না করেন তাহলে সেটা তো পলিটিক্যাল ড্যামেজ আমাদের হবেই, কিন্তু এই কিছু জিনিসপত্র তো বিএনপি আগে থেকে বলেছেন, ইউ হ্যাভ টু গিভ দ্যাট বেনিফিট টু বিএনপি। তো আমার কথা হলো সামনের দিকে বলা যাবে যে সামনে কি হয়।